তাহলে আমরা সোমবার দিন আলোচনা করে থাকি ভারতীয় দর্শন। আমরা ইতিপূর্বে যোগ দর্শন পর্যন্ত আলোচনা করেছিলাম, তোমরা জানো, এবং নোটসও প্রোভাইড করে দিয়েছি। আজকে আমরা শুরু করব বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শন আমরা মোটামুটি জানি যে বৈশেষিক দর্শন সাংখ্য দর্শনের পরবর্তী দর্শন। হ্যাঁ, দ্য বৈশেষিক সিস্টেম ইজ নেক্সট টু সাংখ্য ইন অরিজিন। অর্থাৎ অরিজিনগতভাবে সাংখ্য দর্শনের পরবর্তী দর্শন আমরা বৈশেষিককে ধরে থাকি, এবং এই বৈশেষিক দর্শনের সঙ্গে আমাদের ন্যায় দর্শনের বা ন্যায় ফিলসফির একটা তোমার সাদৃশ্য রয়েছে, অনেকটাই সাদৃশ্য রয়েছে। হ্যাঁ, গ্রেটার অ্যান্টিকুইটি দেন দ্য ন্যায়। এবং এটাকে অনেক সময় বুদ্ধিজম এবং জৈনিজমের পূর্ববর্তী দর্শনও বলা হয়ে থাকে, প্রায়র টু বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, নট লেটার। মানে বৌদ্ধ দর্শন বা জৈন দর্শনের পরবর্তী দর্শন না, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শনের পূর্ববর্তী দর্শন। এখন এই যে ওয়ার্ড বৈশেষিক, এটা আসছে তোমার বিশেষ থেকে। বিশেষ মানে হচ্ছে পার্টিকুলারিটি, বিশেষ মানে হচ্ছে পার্টিকুলারিটি, বিশেষ মানে হচ্ছে ডিস্টিংশন, বিশেষ মানে হচ্ছে ডিস্টিংগুইশিং, পৃথকীকরণ। তাহলে বৈশেষিক দর্শন হচ্ছে এমন একটি দর্শন যেটি পার্টিকুলারিটির উপর গুরুত্ব দেয়। সেই জন্যে আমরা বলি বৈশেষিক ফিলসফি ইজ প্লুরালিস্টিক রিয়েলিজম। কেন? কারণ এরা এই যে ইউনিভার্সের যে সোল, তার ডাইভার্সিটিকে স্বীকার করে। দে এমফাসাইজ দ্য ডাইভার্সিটি অফ দ্য সোল অন দিস ইউনিভার্স। এবং এছাড়াও এরা একটা বিশেষ নামক একটা ক্যাটাগরিকে স্বীকার করে, যে বিশেষ ক্যাটাগরিটা বৈশেষিক দর্শনের একটি অতীব গুরুত্বপূর্ণ ক্যাটাগরি রূপে পরিচিত। এখন এই বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে তো আমরা বলি, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কনাদ, মহর্ষি কনাদ। এবং ইনার রচিত বৈশেষিক সূত্রই হচ্ছে বৈশেষিক দর্শনের মূল গ্রন্থ বা সূত্র গ্রন্থ। এখন দেখো, এই যে বৈশেষিক সূত্র কনাদ মুনি লিখছে, কিন্তু এই কনাদ মুনির আরো কিছু নাম রয়েছে। যেমন আমরা অলুক্য নামেও চিনি ওনাকে, এবং এই অলুক্য নাম থাকার কারণে আমাদের সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের রচয়িতা অর্থাৎ মাধবাচার্য, তিনি এই বৈশেষিক দর্শনকে অলুক্য দর্শন নামেও উল্লেখ করছেন। এছাড়াও কাশ্যপ নামেও উনি পরিচিত। এখানে একটা বিষয় যে কনাদ এই নামটা পেছনে একটা রিজন দেখানো হয় যে উনি কনাদ নামে কেন পরিচিত। তো বলা হয়ে থাকে যে ইনি কনাদ এই জন্যে, he was called Konad because he used to live as an ascetic on the grains picked up from the fields. এই যে কনাদ মুনিকে আমরা কনাদ বলছি, তার পেছনে একটা কারণ হচ্ছে, বলা হয় যে তিনি কি করতেন না, ওই ফিল্ড থেকে তোমার ওই অ্যাসেপ্টিক গ্রেন গুলোকে, কণাগুলোকে তিনি ভক্ষণ করতেন। এই ভক্ষণ করার ফলে ওনাকে তোমার এই কণার নামটি দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, সো এই কনাদ নামের পেছনেও একটা রিজন রয়েছে যে ওনাকে কেন কনাদ বলা হচ্ছে। এই বৈশেষিক যে দর্শন, তার যে সূত্র গ্রন্থ বৈশেষিক সূত্র, এই বৈশেষিক সূত্রের
10টি অধ্যায় আছে এবং প্রত্যেক অধ্যায়ে তোমার 2টি করে আহ্নিক আছে, মোট 20টি আহ্নিক পাওয়া যায়। অর্থাৎ বৈশেষিক সূত্রের 10টি অধ্যায় এবং প্রত্যেক অধ্যায়ে 2টি করে আহ্নিক, মোট 20টি আহ্নিক রয়েছে, আর সূত্রের সংখ্যা 380। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে আমি যে তোমাদেরকে ঘটনাটা বললাম যে তিনি ক্ষেত্রে পড়ে থাকা শস্য কণা ভোগ করতেন, একটি গ্রেন ভক্ষণ করতেন, হ্যাঁ, অর্থাৎ এক প্রকার ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করতেন, এই জন্য ওনাকে তোমার কণার নাম দেওয়া হচ্ছে। তো এই ঘটনাটা আমরা কোথায় পাই? কখনো তো এরকমও জিজ্ঞাসা করতে পারে তোমাদেরকে এসএসসি ভাইবা তিহারে, যে এই ঘটনাটা কোথায় পাও তোমরা? তো এটা আসলে ন্যায় কোন্দলিতে এই ঘটনার উল্লেখ আছে। ন্যায় কোন্দলিতে বলা হচ্ছে যে তিনি ক্ষেত্রে পড়ে থাকা শস্য কণা ভক্ষণ করে এক প্রকার ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করতেন, ওই শস্য কণাগুলোকে খেতেন, সেই জন্য তিনি কণা, এটাও আমার মনে পড়লো, সেই জন্য আমি বলে দিলাম। তো আমি যেটা বলছিলাম যে তোমার বৈশেষিক সূত্র যেটা, সেই বৈশেষিক সূত্রে সূত্র সংখ্যা 380, অধ্যায় সংখ্যা 10, প্রত্যেক অধ্যায়ে 2টি করে আহ্নিক, মোট 20টি আহ্নিক রয়েছে। বৈশেষিক সূত্রের উপর ভাষ্য হিসাবে আমরা রাবণ ভাষ্যের কথা বলতে পারি, যেটি রাবণের লেখা। তবে এই রাবণ ভাষ্য রাবণের লেখা, এবং এই নামটা যেটা আমরা পাচ্ছি সেটা শঙ্করাচার্যের কাছ থেকে। শঙ্করাচার্য বলছেন যে এটা রাবণ ভাষ্য, রাবণের লেখা বলে শঙ্কর এই ভাষ্যর নাম দিচ্ছেন রাবণ ভাষ্য। ওকে, এরপর রয়েছে ভরজদাসের ভরজদাস বৃত্তি, এটাও কিন্তু বৈশেষিক সূত্রের উপর একটি ভাষ্য গ্রন্থ। তবে সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রাচীনতম ভাষ্য হিসাবে আমরা প্রশস্ত পাদভাষ্যের কথা বলতে পারি। প্রশস্ত পাদভাষ্য, যেটা পদার্থ ধর্ম সংগ্রহ নামে পরিচিত, এই পদার্থ ধর্ম সংগ্রহ বৈশেষিক সূত্রের উপর একটি অতীব গুরুত্বপূর্ণ ভাষ্য গ্রন্থ। এছাড়াও আমরা শঙ্কর মিশ্রের একটা ভাষ্য পাই, যে ভাষ্যের নাম হচ্ছে উপস্কার। এই উপস্কারটিও বৈশেষিক সূত্রের উপর একটি ভাষ্য। শঙ্কর মিশ্রের তোমার উপস্কার বলে একটি গ্রন্থ রয়েছে, ভাষ্য রয়েছে, সেটিও কিন্তু বৈশেষিক সূত্রের উপর ভাষ্য। তাহলে আমি বললাম, তোমাদের যদি কখনো কেউ প্রশ্ন করে যে পদার্থ ধর্ম সংগ্রহ ছাড়া বৈশেষিক সূত্রের উপর আর 2টি ভাষ্যর নাম বলো, তাহলে তোমরা বলবে ভরজদাস বৃত্তি, রাবণ ভাষ্য, তোমরা বলবে উপস্কার। কেমন? এবং প্রশস্ত পাদভাষ্য যেটা লিখছেন, প্রশস্ত পাদ বা পদার্থ ধর্ম সংগ্রহ, এর উপরেও শঙ্কর মিশ্র একটি ভাষ্য লিখছেন। এগুলো রিসেন্ট টাইমে তোমাদের প্রশ্ন হচ্ছে যে কে কোনটা কার কমেন্টারি। তো আমি বললাম প্রশস্ত পাদভাষ্যের উপর একটি ভাষ্য লিখছেন শঙ্কর মিশ্র, যেটার নাম হচ্ছে কনাদ রহস্য। তাহলে কনাদ রহস্য প্রশস্ত পাদের উপর একটি, প্রশস্ত পাদভাষ্যের উপর একটি ভাষ্য। এছাড়াও আমরা এই বৈশেষিক সূত্রের ভাষ্যের উপর বেশ কিছু টিকা পেয়ে থাকি, যেমন আমরা বলতে পারি ন্যায় লীলাবতী, যেটা বল্লভাচার্যের লেখা। আমরা বলতে পারি তোমার ন্যায় লীলাবতী কণ্ঠাভরণ, যেটা হচ্ছে শঙ্কর মিশ্রের লেখা। আবার এই ন্যায় লীলাবতী কণ্ঠাভরণের উপর বর্ধমান উপাধ্যায় লিখছেন প্রকাশ বলে একটি টিকা, আর এই প্রকাশ টিকার উপর লিখছেন রঘুনাথ শিরোমণি দিধিতি টিকা। কেমন? এই দিদিতির উপর লিখছেন মথুরানাথ কৃত দিদিতি রহস্য। তাহলে কখনো সিকুয়েন্স হতে পারে তোমাদের,
মানে এই গ্রন্থের সিকোয়েন্স দিতে পারে, যেরকম আমাদের এখানে যদিও গ্রন্থের লিস্ট দেওয়া আছে, তোমরা নিজেদের প্রয়োজনে লিখে নিতে পারো বা দরকার নেই, নোটস যেহেতু পেয়ে যাবে। তাই আমি বলছিলাম যে এরকম সিকোয়েন্স দেয়, যেমন তোমাদের এক বছর দিয়েছিল দেখবে ইয়ে উদ্যোতকর, উদয়ন, বাচস্পতি, এদের সিকোয়েন্স দিয়েছিল। হ্যাঁ, ঠিক একই রকম যদি তোমাদের প্রশ্ন দেয়, তাহলে প্রথমে তোমরা এইরকম করবে যে ন্যায় লীলাবতী, দেন ন্যায় লীলাবতী কণ্ঠাবরণ, দেন প্রকাশ, দেন হচ্ছে দিদিতি, তারপর হচ্ছে দিদিতি রহস্য। কেমন? এইভাবে তোমরা মনে রাখবে, ধরুন এই ধরনের প্রশ্ন হতে পারে। যাই হোক, এছাড়াও রয়েছে বোমবতী, বোম শিবাচার্যের লেখা, ন্যায় কন্দলী, যেখানে আমরা বললাম এই ঘটনাটির কথা, শ্রীধরের লেখা এটা ন্যায় কন্দলী, কিরাণবলী, উদয়নের লেখা। এছাড়াও সুক্তি বলেও একটি গ্রন্থ পাই আমরা, জগদীশ তর্কালঙ্কারের লেখা। জগদীশ তর্কালঙ্কার তর্কামিত বলে একটা গ্রন্থ লিখেছেন, পদার্থ তত্ত্ব নির্ণয় বলে একটা গ্রন্থ লিখেছেন। দেখো, পদার্থ তত্ত্ব নির্ণয় এটা হচ্ছে জগদীশ তর্কালঙ্কারের লেখা, কিন্তু পদার্থ তত্ত্ব নিরূপণ এটা হচ্ছে রঘুনাথ শিরোমণির লেখা। হ্যাঁ, এগুলো যে বৈশেষিক দর্শনের গ্রন্থ। আবার আমরা জানি যে কিছু গ্রন্থ রয়েছে যেগুলোতে ন্যায় বৈশেষিক এগুলো তোমার একসাথে মার্জ করা হচ্ছে, তাই না? আমরা তোমার এই সকল ফিলসফার, যেমন আমরা তোমার শিবাদিত্য, লগাস্কি ভাস্কর, বিশ্বনাথ, অন্নম ভট্ট, এদেরকে আমরা কি নামে চিনি? যে এরা হচ্ছে তোমার মার্জ ফিলসফার, ন্যায় এবং বৈশেষিককে একসাথে এরা মার্জ করেছে। তার মানে তর্ক সংগ্রহ দীপিকা তোমার ন্যায় বৈশেষিক একসাথে মার্চ করে আছে। তারপর হচ্ছে তর্ক ভাষা, কেশব মিশ্রের লেখা, এখানেও ন্যায় বৈশেষিক একসাথে মার্চ করে রয়েছে। সপ্ত পদার্থী, শিবাদিত্যের, এখানেও ন্যায় বৈশেষিক একসাথে মার্চ করে আছে। মানে তোমাদের কোনো যদি প্রশ্ন হয় যে একদম স্পেসিফিক ভাবে বৈশেষিক দর্শনের গ্রন্থ দু একটা নাম বলো, আর ন্যায় বৈশেষিক মিশ্রিত দু একটা গ্রন্থের নাম বলো, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। ঠিক আছে? প্রশ্নও হতে পারে, নেটের প্রশ্নও হতে পারে এরকম। তো আমি যেটা বলছিলাম যে তর্ক ভাষা যেটা, সেটা কেশব মিশ্রের, সপ্ত পদার্থী যেটা সেটা শিবাদিত্যের, তারপরে হচ্ছে তোমার সিদ্ধান্ত মুক্তাবলী বা ভাষা পরিচ্ছেদ, এগুলো হচ্ছে বিশ্বনাথের লেখা। হ্যাঁ, তো এই গ্রন্থগুলো আমরা মনে রাখবো। এই যে তর্ক সংগ্রহ বললাম বা তর্ক সংগ্রহ দীপিকা, এই গ্রন্থগুলোর উপর অনেক টিকা টিপ্পনী লেখা হয়েছে। যেমন আমরা বলতে পারি তোমার ন্যায় বোধনী। সো এই যে ন্যায় বোধিনী, এই গ্রন্থটি কোন গ্রন্থের টিকা গ্রন্থ? প্রশ্ন হতেই পারে, বা কোন গ্রন্থের উপর এটা কমেন্টারি? তো মনে রাখবে এটা হচ্ছে তর্ক সংগ্রহের উপর, এটা হচ্ছে গোবর্ধন বিশ্বের। বা তত্ত্ব প্রকাশ, এটাও, এটা হচ্ছে নীলকণ্ঠের লেখা। তারপর তর্ক সংগ্রহ দীপিকা প্রকাশ, এটাও নীলকণ্ঠের লেখা। হ্যাঁ, সো এইরকম অনেক গ্রন্থ রয়েছে যেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, ন্যায় কিংবা বৈশেষিক কিংবা ন্যায় বৈশেষিক বোধ। এই ছিল গ্রন্থ সম্পর্কে কথা, আমরা যেগুলো সূত্র প্রসঙ্গে আলোচনা করলাম, যে সূত্র গ্রন্থ প্রসঙ্গে। এখন আমরা এই বৈশেষিক দর্শনের প্রবক্তা হিসাবে আমরা জানলাম মহর্ষি কণাদ। হ্যাঁ, তা ওনার নামও জানলাম, কণভুক, কণভক্ষ, উল্লোক, কাশ্যপ, এই সমস্ত নাম। এবং মহর্ষি কণাদ সম্পর্কে যদি ব্যক্তিগতভাবে বলি, তাহলে উনি তোমার শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। হুম, এবং উনি এই দর্শনের সূত্র গ্রন্থ লিখছেন। এখন দেখো, এই যে বৈশেষিক দর্শন, এই বৈশেষিক দর্শনকে বলা হয়ে থাকে যে এটা অ্যাটোমিস্টিক প্লুরালিজমের দর্শন। অ্যাটোমিস্টিক প্লুরালিজম মানে বহুত্ববাদী, এবং তার সাথে সাথে যেটা পরমাণুবাদী, এরা হচ্ছে পরমাণুবাদী। সেই জন্যে এদেরকে আমরা তোমার অ্যাটমিস্ট বলি। কোন ধরনের পরমাণুবাদী সেটাও আমরা জানি, যেটা হচ্ছে কোয়ালিটেটিভ, পরমাণুর মধ্যে গুণগত পার্থক্য স্বীকার করেছিল। এবং এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন এসেছিল, তাই না? এখান থেকেও তোমাদের এক বছর একটা নেটে প্রশ্ন এসেছিল।
যাই হোক, এবার আমরা দেখবো যে এই দর্শনের যে আলোচনা, সে আলোচনা রয়েছে ক্যাটাগরিজ, পদার্থ। এই দর্শনের পদার্থের আলোচনা শুধুমাত্র বৈশেষিক না, আমরা অন্যান্য দর্শনেও দেখতে পাই। হ্যাঁ, এবং সেই পদার্থের সংখ্যা নিয়ে তাদের মতপার্থক্য রয়েছে। যেমন মীমাংসা দর্শন, মীমাংসা দর্শনের দুটো গ্রুপ রয়েছে, কুমারিলের গ্রুপ এবং প্রভাকরের গ্রুপ। কুমারিল মীমাংসাটা আমরা দেখি যে তিনি বিশেষ এবং সমবায়কে স্বীকার করে না। হ্যাঁ, সেই জন্য তিনি 5টি তোমার পদার্থ স্বীকার করে, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য এবং অভাব। আবার প্রভাকর তোমার 8টি তোমার পদার্থ স্বীকার করে। কি না, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, সংখ্যা, সমবায়, সাদৃশ্য এবং শক্তি। সাদৃশ্য এবং শক্তিকেও তিনি পদার্থ হিসেবে স্বীকার করেন। তাহলে উনি 8টি পদার্থ স্বীকার করছেন। আবার বেদান্ত, সেখানে আমরা পদার্থ স্বীকার করে দেখি যে বেদান্ততে 5টি পদার্থ স্বীকার করা হচ্ছে। সেখানে কি রয়েছে না, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য এবং অভাব। এই হচ্ছে 5টি তাদের পদার্থ। আর বৈশেষিকরা তোমার পদার্থ হিসাবে কয়টি পদার্থ স্বীকার করে না, বৈশেষিক সূত্রে আমরা 6টি পদার্থ পেয়ে থাকি। হ্যাঁ, 6টি পদার্থ পেয়ে থাকি। তবে বৈশেষিক দর্শনে 6টি পদার্থের উল্লেখ থাকলেও তারা তোমার অভাব পদার্থের সমর্থন করেছেন, এবং বৈশেষিক সূত্রে সরাসরিভাবে উল্লেখ না থাকলেও মহর্ষি কণাদ অভাবের সমর্থন করেছেন, এবং পরবর্তী সকল বৈশেষিক দার্শনিকরা তোমার এই অভাবকে স্বতন্ত্র পদার্থ হিসেবে স্বীকার করেছেন। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন হতে পারে যে অভাবকে স্বতন্ত্র পদার্থ হিসাবে প্রথম উল্লেখ করেছেন তোমার আচার্য উদয়ন। ঠিক আছে, আচার্য উদয়নই প্রথম অভাব সহ 7টি তোমার বৈশেষিক পদার্থের উল্লেখ করছেন। শ্রীধর, শিবাদিত্য এরাও তোমার 7টি পদার্থই স্বীকার করছেন। তবে এই যে রঘুনাথ শিরোমণি, ইনি কিন্তু আবার কি করছেন না, বিশেষকে পদার্থ হিসাবে স্বীকার করছেন না। এটা তোমাদের এক বছর নেটে পড়েছিল। রঘুনাথ শিরোমণির কিছু গল্প রয়েছে, যেগুলো আমি দেখবে একটা ক্লাস নিয়েছিলাম আমার ওল্ড ইউটিউব চ্যানেলটা, সেখানে দেখতে পারো। যখন আমি বলেছিলাম যে রঘুনাথ শিরোমণির কিছু মানে এক্সট্রা ইনফরমেশন, মানে কিছু ব্যতিক্রম, যেমন তিনি এই ত্রসরেণুকে মূলাবয়ব বা শেষাবয়ব বলতে আমরা পড়বো, সামনে গিয়ে পড়বো। তো এরকম কিছু অনেক ব্যাপার রয়েছে, যেমন হচ্ছে এই বিশেষকে তিনি পদার্থ হিসেবে স্বীকার করেন। রঘুনাথ শিরোমণি বিশেষকে পদার্থ হিসেবে স্বীকার করছেন না। তো এগুলো তোমাদের পরীক্ষায় পড়ে, সেগুলো আমি মনে করালাম তোমাদেরকে। এবার আমরা এই পদার্থ যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আলোচনা যেমন ভারতীয় দর্শনে পাই, তেমন কিন্তু পাশ্চাত্য দর্শনেও পেয়ে থাকি। পাশ্চাত্য দর্শন দেখবে কান্ট, তিনি ক্যাটাগরি আলোচনা করছেন, তাই না? অ্যারিস্টটল ক্যাটাগরি আলোচনা করছেন, তোমার হেগেল ক্যাটাগরি আলোচনা করছেন। তো এই অ্যারিস্টটলিয়ান যে ক্যাটাগরি, সেখানে কি হিসেবে দেখানো হয়, মোডস অফ প্রেডিকেশন, তাই না? এবং সেখানে এক প্রকার ক্যাটাগরি লজিক্যাল ক্লাসিফিকেশন অফ প্রেডিকেটস হিসেবে রিপ্রেজেন্ট হয় অ্যারিস্টটলের আলোচনায়। কান্টের ক্ষেত্রে ক্যাটাগরিজ কি না, মোডস অফ আন্ডারস্ট্যান্ডিং। হেগেলের ক্ষেত্রে ক্যাটাগরিজ কি না, এক প্রকার ডাইনামিক স্টেজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ থট। কিন্তু বৈশেষিক যে ক্যাটাগরির কথা বলছেন, তা না তো অ্যারিস্টটলের মতন যে এক প্রকার লজিক্যাল ক্লাসিফিকেশন অফ প্রেডিকেটস, এমনটা না। বৈশেষিকরা যে ক্যাটাগরিজ কথা বলছেন, সেটা যে মেটাফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ অল নলেজ আর নলেজেবল অবজেক্টস। কিংবা তোমার হেগেলের মতন বলছেন না যে ক্যাটাগরি হচ্ছে এক প্রকার স্টেজ অফ ডেভেলপমেন্ট, এরকমও বলছেন না। বা তোমার কান্টের মতন বলছেন না যে
ক্যাটাগরিজ আর মিয়ার মোল্ডস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, এমনটাও বলছেন না। তারা ক্যাটাগরিজকে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে উপস্থাপন করছেন, এবং সেখানে আমরা দেখতে পাবো যে ক্যাটাগরিজ আলোচনা করতে গিয়ে তারা কোন রকম হেগেলের মতন অ্যাবসলিউট আইডিয়ালিজমের দিকে যাচ্ছেন না। হ্যাঁ, হেগেলের ক্ষেত্রে দেখবে ওই যে ডাইনামিক যখন উনি বলছেন ক্যাটাগরিজ গুলোকে বা কংক্রিট বলছেন, সেখানে আইডেন্টিটি ইন ডিফারেন্স রয়েছে, এই জায়গাটা মনে রাখবে। সেখানে আইডেন্টিটি ইন ডিফারেন্স রয়েছে, কিন্তু বৈশেষিক সিস্টেম হচ্ছে প্লুরালিস্ট রিয়ালিজমে বিশ্বাস করে। এখানে আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্স, এখানে আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্সের ব্যাপার রয়েছে। তো যাই হোক, ইনাদের ক্যাটাগরি এবং ওয়েস্টার্নের যে ক্যাটাগরিজ এর কনসেপ্ট তো অনেক আলাদা। এই ক্যাটাগরিজ গুলো কি কি আমরা মোটামুটি জানি পদার্থ হিসাবে। হ্যাঁ, এই পদার্থ, আচ্ছা পদার্থ যার কথা আমি এতক্ষণ ধরে বলছি, পদার্থ শব্দের অর্থ কি সেটাই তো বলা হলো না। পদার্থ এই শব্দের লিটারাল মিনস হচ্ছে দ্য মিনিং অফ আ ওয়ার্ড বা দ্য অবজেক্ট সিগনিফাইড বাই আ ওয়ার্ড, অর্থাৎ যেটাকে আমরা জ্ঞেয়ত্ব বলবো, অভিধেয়ত্ব বলবো, হ্যাঁ, বা প্রমেয়ত্ব বলবো, বাচ্যত্ব বলবো, এইগুলোকে আমরা পদার্থের লক্ষণ হিসাবে গ্রহণ করতে পারি। এবং এই পদার্থ মনের উপর নির্ভরশীল না, এটা হচ্ছে মন নিরপেক্ষ। যেহেতু এরা রিয়ালিস্ট, তাহলে পদার্থের সত্তা জ্ঞান বা মনের উপর নির্ভরশীল নয়, এটি স্বতন্ত্রভাবে অস্তিত্ববান। হ্যাঁ, এখন এই পদার্থ দুই ভাগে বিভক্ত তোমরা জানো, একটা হচ্ছে তোমার ভাব পদার্থ আর একটা হচ্ছে অভাব পদার্থ। ভাব পদার্থ আমরা দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ সময়ের কথা বলি, আর অভাব পদার্থ হিসেবে আমরা তোমার অভাবের কথা বলি। এই ভাব পদার্থ আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার এক্সিস্টেন্সিয়াল আর একটা হচ্ছে আদার দেন এক্সিস্টেন্সিয়াল। বাংলায় সত্তা সমবায়, আর একটা হচ্ছে সাত্ম সৎ, সাত্ম সৎ। এই যে এক্সিস্টেন্সিয়াল ভাব পদার্থ হচ্ছে দ্রব্য, গুণ, কর্ম। আদার দ্যান এক্সিস্টেন্সিয়াল পদার্থ হচ্ছে সামান্য, বিশেষ এবং সমবায়। হ্যাঁ, এবার আমরা প্রথম পদার্থ অর্থাৎ দ্রব্য নিয়ে আলোচনা করব। দেখো, দ্রব্য, বৈশেষিকরা দ্রব্য প্রসঙ্গে কি বলছেন, যে সাবস্টেন্স হচ্ছে সাবস্ট্রাটাম, একটা আশ্রয়, যেখানে কারা থাকে না গুণ এবং অ্যাকশন, কোয়ালিটিস অ্যান্ড অ্যাকশন যেখানে থাকে। তাহলে দ্রব্য হচ্ছে একটি আশ্রয় যেখানে তোমার গুণ এবং কর্ম থাকে। যদি বৈশেষিক সূত্রের লক্ষণ অনুযায়ী বলি, তাহলে বলবো তোমার ক্রিয়া গুণবৎ সমবায়ী কারণমিতি দ্রব্য লক্ষণ। যদিও এইটা নিয়ে, এই পদগুলো নিয়ে একটা আলোচনা রয়েছে, এই আলোচনা করতে গেলে সময় লাগবে, যে আমরা ক্রিয়াবৎ দ্রব্য এটা আমরা বলতে পারবো না, সেখানে অব্যাপ্তি দোষ ঘটবে। হ্যাঁ, কেন? কারণ এমন অনেক দ্রব্য রয়েছে যারা ক্রিয়াহীন, যেমন আকাশ, কাল, যেগুলো বিভু দ্রব্য নামে পরিচিত, সেগুলো তো ক্রিয়াহীন। আবার গুণবৎ দ্রব্য এটাও আমরা বলতে পারবো না। তো দ্রব্যের লক্ষণে তোমার সব থেকে বেটার হবে যদি আমরা বলি দ্রব্যত্ব বত্ত বা গুণবত্তম দ্রব্যত্তম। ওকে, তো এই যে লক্ষণ, ক্রিয়া গুণবৎ সমবায় কারণমিতি দ্রব্য লক্ষণ, এই দ্রব্যের লক্ষণ, যেখানে আমরা জানতে পারছি যে দ্রব্য হচ্ছে একটা আধার, সাবস্ট্রাটাম। কার আধার? না অ্যাকশন এবং কোয়ালিটিস।
এবং এই যে দ্রব্য, এই দ্রব্য বিভিন্ন রকম হতে পারে। প্রথমত আমরা বলি সংখ্যা হচ্ছে দ্রব্যের 9টি ন্যায় বৈশেষিক মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, কাল, দিক, আত্মা এবং মন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, তারপর হচ্ছে কাল, দিক, আত্মা এবং মন। এখানে একটা ছক যেটা তোমাদের কাজে লাগবে, সেই ছকটার মধ্যে অনেক কিছু আছে যে আমরা কিছু দ্রব্য পাবো যারা নিত্য দ্রব্য, কিছু দ্রব্য পাবো যারা অনিত্য দ্রব্য, কিছু দ্রব্য পাবো যারা নিত্য অনিত্য বোধ, কিছু দ্রব্য পাবো বিভু, কিছু পাবো অনু, কিছু পাবো মূর্ত, কিছু পাবো ভূত, কিছু পাবো বোধ মূর্তভূত, কিছু পাবো নাইদার মূর্ত নর ভূত। কেমন? যেমন দেখো ক্ষিতি, অপ, তেজ, মরুত, এদের পরমাণুগুলো হচ্ছে নিত্য, আর এরা ক্ষিতি, অপ, তেজ, মরুত এরা হচ্ছে অনিত্য দ্রব্য। অপরদিকে আকাশ, কাল, দিক, আত্মা, মন এরা হচ্ছে নিত্য দ্রব্য। অনেক সময় প্রশ্ন পড়ে যারা কোন ধরনের দ্রব্যগুলো নিত্য অনিত্য বোধ, তখন আনসার হয় ক্ষিতি, অপ, তেজ, মরুত, কারণ এদের পরমাণুগুলো হচ্ছে নিত্য আর এরা হচ্ছে অনিত্য। তারপরে যে বিভু, কিছু দ্রব্যের পরিমাণ হচ্ছে বিভু, কিছু দ্রব্যের পরিমাণ হচ্ছে অনুদ্রব্য। যেমন আকাশ, কাল, দিক ও আত্মা এরা হচ্ছে বিভু পরিমাণ দ্রব্য। অনুপরিমাণ দ্রব্য আমরা ক্ষিতি, অপ, তেজ, মরুত এদের পরমাণু এবং মন। ঠিক আছে? ক্ষিতি, অপ, তেজ, মরুত এর পরমাণু এবং মন হচ্ছে অনুপরিমাণ দ্রব্য। আবার মূর্ত, কোনগুলোকে মূর্ত দ্রব্য বলা হয়? না, ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং মন এগুলোকে বলা হয় মূর্ত দ্রব্য। ভূত দ্রব্য কোনগুলো? ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম এগুলোকে বলা হয় ভূত দ্রব্য। আবার এই ক্ষিতি, অপ, তেজ, মরুত এরা বোধ, কেবল মূর্ত হচ্ছে মন, কেবল ভূত হচ্ছে বোম। আবার নাইদার মূর্ত নর ভূত, না ভূত না মূর্ত, এরকম দ্রব্য হচ্ছে তোমার দিক, কাল, আত্মা। ঠিক আছে? তো এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, এই পাঁচটা হচ্ছে ভূত দ্রব্য। কেন? কারণ এদের প্রত্যেকটাকে বহিরিন্দ্র গ্রাহ্য কিছু বিশেষ গুণ তাদের রয়েছে, সেই গুণ দিয়ে তাদেরকে জানা যায়। এই যে পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ এটা হচ্ছে ভূত দ্রব্য, কারণ এদের প্রত্যেকটিকে আমাদের বহিরিন্দ্রের গ্রাহ্য কিছু বিশেষ গুণ এদের রয়েছে, সেই বিশেষ গুণ দিয়ে তাদেরকে আমরা জানতে পারবো। যেমন পৃথিবীর গুণ হিসেবে আমরা গন্ধের কথা বলতে পারি, হ্যাঁ, যেটাকে আমরা নাসিকা দিয়ে পেতে পারি। হ্যাঁ, সো জলের যেমন হচ্ছে বিশেষ গুণ স্বাদ, যেটা আমরা জিভ দিয়ে পেতে পারি, জিহ্বা দিয়ে পেতে পারি। অগ্নির বিশেষ গুণ হচ্ছে রূপ, হ্যাঁ, যা চক্ষুর দ্বারা গ্রাহ্য। ঠিক একই রকম বায়ুর বিশেষ গুণ হচ্ছে স্পর্শ, যা ত্বকের দ্বারা গ্রাহ্য। এবং আকাশের বিশেষ গুণ শব্দ, যা কর্ণেন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য। এবং তোমার পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং মন এদেরকে মূর্ত দ্রব্য বলা হয় পাঁচটিকে, কারণ এগুলি সীমিত পরিমাণ বিশিষ্ট, এগুলো সীমিত পরিমাণ বিশিষ্ট। ঠিক আছে? তো এখানে আমি দিয়ে দিয়েছি, ব্যাখ্যাগুলো এখানে পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, যে ভূত দ্রব্য কেন বলা হয়, ভূত দ্রব্য কাকে বলে এবং মূর্ত দ্রব্য কাকে বলে। তো যেটার বহিরিন্দ্র গ্রাহ্য গুণ রয়েছে সেটাকে আমরা ভূত দ্রব্য বলবো, আর যেটা সীমিত পরিমাণ যুক্ত তাকে আমরা মূর্ত দ্রব্য বলবো। তাহলে আমরা দেখলাম যে ক্ষিতি, অপ, তেজ, মরুত ভূত বটে, মূর্ত বটে, নিত্য বটে, অনিত্য বটে, কারণ এদের পরমাণুগুলো নিত্য কিন্তু এরা হচ্ছে অনিত্য। হ্যাঁ, ওকে। তো এইগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এবং এই ক্ষিতি, অপ, তেজ, মরুত এগুলোর পর যদি আমরা আলোচনা করি, তাহলে দেখবো যে দ্রব্যগুলো রয়েছে বাকি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা আকাশের কথা বলতে পারি, এটা হচ্ছে
তোমার পঞ্চভূতের মধ্যে অন্যতম একটি দ্রব্য। এখন এই যে আকাশ নামক যে দ্রব্য, এখানে পরমাণু ব্যাখ্যার আছে, আমি ওখানে যাচ্ছি, আমি প্রথমে দ্রব্যগুলো ব্যাখ্যা একটু করে দিই। তো আমি বলছিলাম যে আকাশ নামক যে দ্রব্যটা রয়েছে, আকাশ কেমন না, আকাশ হচ্ছে নিত্য, আকাশ হচ্ছে এক, আকাশ হচ্ছে বিভু অর্থাৎ সর্বব্যাপী। ইথার যেটা বা বোম যেটা, সে হচ্ছে ইটার্নাল, সে হচ্ছে তোমার বিভু পরিমাণ, সে হচ্ছে এক। এবং এই আকাশের কিছু সামান্য গুণ রয়েছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কেমন? সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ এবং বিভাগ। আকাশের সামান্য গুণ যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন হয় তাহলে কি কি বললাম? সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ এবং বিভাগ, এগুলো হচ্ছে আকাশের সামান্য গুণ। আকাশে শুধু সামান্য গুণ থাকে না, আমরা জানি, ওর বিশেষ গুণও থাকে। বিশেষ গুণটা হচ্ছে শব্দ, তাই না? আকাশের বিশেষ গুণ হচ্ছে শব্দ, এবং শব্দ আকাশের সঙ্গে সমবায় সম্বন্ধে থাকে, সমবায় সম্বন্ধ থাকে। আচ্ছা, আকাশের তো প্রত্যক্ষ হয় না। আকাশে কি প্রত্যক্ষ হয়? আকাশের প্রত্যক্ষ হয় না। না। তাহলে আকাশের যেটা গুণ, বিশেষ গুণ, যেটা ওর সঙ্গে সমবায় সম্বন্ধে যুক্ত থাকে, শব্দ, তার প্রত্যক্ষ কি বৈশেষিকরা স্বীকার করবে বা ন্যায় বৈশেষিক স্বীকার করবে? হুম, অবশ্যই স্বীকার করবে। শব্দের প্রত্যক্ষ হয়, কিন্তু আকাশের প্রত্যক্ষ হয় না। আকাশের অস্তিত্ব অনুমান প্রমাণের দ্বারা জানা যায়, যেখানে অনুমানটি হলো শব্দ একটি গুণ, এবং গুণ দ্রব্য ছাড়া থাকতে পারে না। কিন্তু শব্দ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, দিক, কাল, আত্মা, মন কোনোটার গুণ হতে পারে না। সুতরাং শব্দের আশ্রয় অবশ্যই আকাশের, শব্দের আশ্রয় অবশ্যই আকাশ হবে। এই যে আমি জিনিসটা বললাম যে শব্দ একটি গুণ, এবং গুণ দ্রব্য ছাড়া থাকতে পারে না। এখন শব্দ না তো পৃথিবীর গুণ, না তো জলের গুণ, না তো বায়ুর গুণ, না কাল, না আত্মা, না মন, এদের কারোর গুণ হতে পারে না। তাহলে পড়ে থাকলো শব্দের আশ্রয় রূপে কে? না তোমার আকাশ। আকাশ। এই যে আমরা বললাম, এটাকে কি বলা হয়? পরিশেষ অনুমান। কি বলা হয় এটাকে? পরিশেষ, পরিশেষ অনুমান। পরিশেষ অনুমান। হ্যাঁ, পরিশেষ অনুমান। ওকে, মনে রাখবে এটা। ওকে, এরপর হচ্ছে কাল, টাইম। তো টাইম ঠিক একই রকম ইথারের মতনই বটে, অর্থাৎ আকাশের মতনই বটে, এক, নিত্য এবং বিভু। স্পেসও এক, নিত্য এবং বিভু। এবং কাল এবং দিক, এদের মধ্যে আমরা সামান্য গুণ পাই, এদের মধ্যে কোনো বিশেষ গুণ পাই না। কাল এবং দিকের সামান্য গুণ কি? কাল এবং দিকের সামান্য গুণ হচ্ছে সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ। তাহলে দিক কালের সামান্য গুণ সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ এবং বিভাগ, এদের কোনো বিশেষ গুণ নেই। এখানে আরো একটা জিনিস বলে দিই, যে এই যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এগুলোর কারণ হিসাবে তোমার ন্যায় বৈশেষিকে টাইমকে ধরা হয়। টাইম ইজ দ্য কজ অফ আওয়ার কগনিশন অফ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ইয়ঙ্গার, ওল্ডার, এই যে ব্যাপারগুলো বলি, এর কজ হিসাবে তারা টাইমকে স্বীকার করে। অনুরূপভাবে স্পেস হচ্ছে কজ অফ আওয়ার কগনিশন অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, হিয়ার অ্যান্ড দিয়ার, নিয়ার অ্যান্ড ফার। কেমন? তো এই যে স্পেস, এটা হচ্ছে কজ। কার কজ? না, ওই যে তোমার পূর্ব পশ্চিম, এখানে সেখানে, কাছে দূরে, এই সমস্ত জ্ঞানের কারণ। এগুলো তোমাদের ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন পড়ে, এগুলো সরাসরি
প্রশ্ন আসে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন আমার মনে পড়লো, আমি জিজ্ঞাসা করি আমার এই পড়ানো থেকে। আমি বললাম যে আমি যাই বলেছি বলে দাও, আমি তোমাদের একটা স্টেটমেন্ট দিচ্ছি, তোমরা বলবে এটা সত্য না মিথ্যা বলবে। বৈশেষিক মতে দ্রব্য হলো গুণ ও সমষ্টি, কথাটি সত্য না মিথ্যা? সত্য। সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্যই হবে, সত্য হবে, সত্যই হবে। তোমরা বলে যাচ্ছ যেরকম ভাবে বাক্যে কিংবা যারা বলছেন সাবস্টেন্স ইজ দা কালেকশন অফ কোয়ালিটিস, এরকমই বৈশেষিকরাও বলে, তাই না? এটা সম্পূর্ণ ভুল। বৈশেষিকরা বলবে দ্রব্য হচ্ছে গুণের আশ্রয়, গুণের সমস্যা না। কি বললাম? হ্যাঁ, সাবস্ট্রাটম, আশ্রয়, সেটা কি নয়, সমষ্টি কিন্তু নয়, মনে রাখবে। গুণের সমষ্টি না, গুণের আশ্রয়। হ্যাঁ, এখানে তোমাদের একটা প্রশ্ন পড়ে বা পড়েছিল 2013-14 দিকে, দেখবে পাবে ইংলিশ নেটের প্রশ্ন, যে কোন দর্শনে বলা হয়েছে যে গুণের অতিরিক্ত দ্রব্যের চিন্তা করা মানে হচ্ছে ইমাজিনেশন, এটা হচ্ছে কল্পনা মাত্র, হতে পারে গুণের অতিরিক্ত দ্রব্য। এই যে কথাটি বলা হয়, এটা কারা বলে? এটা বৌদ্ধরা বলে। কারা বলে এটা? বৌদ্ধরা বৈশেষিক। এরা এই কালেকশনটাকে মনে করে ওই বাকলে বা হিউমের মতো, কিন্তু ন্যায়রা দ্রব্যের একটা কি করে স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে। তুমি গুণ ছাড়া দ্রব্যের চিন্তা করতে পারবে, তাই না? গুণ ছাড়া দ্রব্যের চিন্তা করতে পারবে, এরকম একটা প্রশ্ন ছিল না, আমরা কোথায় যেন সলভ করতে গিয়ে দেখাচ্ছিলাম যে গুণ ছাড়া দ্রব্য থাকতে পারে। ওকে, ন্যায় বৈশেষিক মতে চিন্তা করতে পারে। হ্যাঁ, ওই প্রসঙ্গে তোমার অপৃথক সিদ্ধি সম্বন্ধ আর সমবায় সম্বন্ধ, এদের পার্থক্য প্রসঙ্গে, যে আমরা অপৃথক সিদ্ধি সম্বন্ধকে তোমার ইন্টারনাল রিলেশন বলতে পারবো, কিন্তু সবাইকে ইন্টারনাল রিলেশন আমরা বলতে পারবো না। তো তখন আমি বলেছিলাম যে ইন্টারনাল রিলেশন মানে হচ্ছে দুজন দুজনকে সাথে থাকতে পারবে না, তাই না? যেমন চিত অচিত ঈশ্বরকে ছাড়া থাকতে পারবে না, ঈশ্বরও তেমন চিত অচিতকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু ন্যায়রা যখন সময়ের কথা বলছেন, তখন দ্রব্য এবং গুণের যখন সময় সম্বন্ধ স্বীকার করছে, তখন কিন্তু ওইরকমটা না, রামানুজের মতো না। সেখানে তোমার গুণ দ্রব্যকে ছাড়া না থাকতে পারলেও দ্রব্য কিন্তু গুণকে ছাড়া থাকতে পারে। আমরা গুণের দ্রব্যের চিন্তা করতে পারি, তাই না, গুণকে ছাড়া। তো এই যে ব্যাপারটা প্রসঙ্গে বলছিলাম, তো আমি বললাম বৌদ্ধরা কিন্তু এরকম বলবে যে দ্রব্য এবং গুণ তারা অবিচ্ছেদ্য, মানে অবিচ্ছেদ্য হ্যাঁ, এদের কেননা ওই বৌদ্ধরা তো কালেকশনটাকে বোঝাবে, ঠিক আছে? সেই জন্য তারা বলে যে গুণের অতিরিক্ত দ্রব্য কল্পনা মাত্র। তো এটা তোমাদের পড়েছিল এক বছর পরীক্ষায়। ওকে, তো আমি যেটা আলোচনা করছিলাম যে তোমার দিক এবং কাল, এরা হচ্ছে কজ অফ আওয়ার টাইমটা, যেমন সেটা হচ্ছে কজ অফ আওয়ার কগনিশন অফ পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। হ্যাঁ, অ্যান্ড দিক যেটা, স্পেস যেটা, কজ অফ আওয়ার কগনিশন অফ ইস্ট ওয়েস্ট হিয়ার দিয়ার নিয়ার ফার, এই সমস্ত বিষয়ের, তাই না? এইগুলো আমরা আলোচনা করলাম। এখন এখানে আসলে এখানে পরমাণুর আলোচনাটা রয়ে গেছে, পরমাণুর পরে আমার মনে হচ্ছে এই নোটসটাতে তোমার এর আলোচনা রয়েছে, মানে পরমাণুর জায়গাটাকে একটু স্কিপ করি। হ্যাঁ, দেখো এখানে সাবস্টেন্সের আলোচনা রয়েছে, তো এখানেই করি। আকাশের আলোচনা করে ফেললাম আমরা। হ্যাঁ, আকাশ প্রসঙ্গে যখন আলোচনা করেছি, আরো বলে দিই যে এই যে আকাশ, এর আকাশত্ব জাতি আমরা স্বীকার করতে পারি না। আকাশত্ব হচ্ছে একটা অখণ্ড উপাধি, তাই না, একটা উপাধি। এবং আকাশ নিয়েও আমাদের ভারতীয় দর্শনে ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। যেমন বৌদ্ধরা কি বলে আকাশ প্রসঙ্গে, যে আকাশ হচ্ছে আবরণের অভাব। বৌদ্ধ মতে আকাশ ভাব বস্তু নয়, আকাশ হচ্ছে আবরণের অভাব।
পঞ্চদশী, কাকে পঞ্চদশী বলা হয়? হুম, বিদ্যারণ্য পঞ্চদশকটা গ্রন্থ। বিদ্যারণ্য, বিদ্যারণ্য। তো সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে বায়ুর গুণ হচ্ছে, ঠিক আছে, শব্দ, আকাশের গুণ না। সাংখ্যরে কি বলছে? না, শব্দ তন্মাত্র থেকে আকাশের উৎপত্তি, অর্থাৎ আকাশ অনিত্য, তাই না? এবার জৈনরা আকাশকে নিত্য বললে আকাশ দুই ধরনের আকাশ স্বীকার করছে, একটা হচ্ছে শূন্য আকাশ, একটা হচ্ছে ভরা আকাশ, লোকাকাশ এবং অলকাকাশ। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবে, এখানটা স্কিপ হয়ে গিয়েছিল। ওকে, বাকিগুলো আলোচনা করে দিয়েছি। এরপর কাল, কাল তো অলরেডি আলোচনা করলাম, দিকও আলোচনা করলাম। এরপর হচ্ছে আত্মা, আত্মা বা সোল। তো এই যে সোল বা আত্মা, আমরা কি বলবো? যে ন্যায় বৈশেষিক মতে আত্মা হচ্ছে জ্ঞানের অধিকরণ। আত্মা হচ্ছে তাদের মতে জ্ঞানের অধিকরণ। এবার এই আত্মা না তো তাদের মধ্যে দেহ, না তো ইন্দ্রিয়, না তো মন। তারপরে দেহ, ইন্দ্রিয়, মন এই সমস্ত থেকে পৃথক আত্মা। হ্যাঁ, এবং আত্মা নিত্য দ্রব্য, অর্থাৎ আত্মার উৎপত্তি এবং বিনাশ নেই। আত্মা জ্ঞানের অধিকরণ হলেও আত্মা কিন্তু জ্ঞান স্বরূপ নয়, চৈতন্য স্বরূপ নয়, তাই না? কারণ জ্ঞান স্বরূপ বা চৈতন্য স্বরূপ বলা মানে কি? জ্ঞান এবং আত্মাকে অভিন্ন মনে করা, জ্ঞান এবং আত্মাকে অভিন্ন মনে করা। যেমন তোমার সাংখ্য দর্শন বা বেদান্ততে দেখা যায় চেতনা এবং আত্মা অভিন্ন, কিন্তু এখানে না, এখানে আত্মা হচ্ছে চেতনা আশ্রয়। তার কারণও রয়েছে, কারণ তারা আত্মাকে মানে চেতনাকে আত্মার একটা গুণ হিসেবে স্বীকার করে, এবং সেই গুণটা যে একদম ইটার্নাল এমনটাও বলে না, তারা বলে আগন্তুক গুণ। মানে কোনো একটা সময়ে সেটা নাও থাকতে পারে, যেমন সুষুপ্তি অবস্থাতে আত্মায় তোমার এই চেতনা নামক গুণটা থাকে না। তাহলে আত্মা ইজ দ্য সাবস্ট্রেটাম অফ দ্য কোয়ালিটি অফ কনসিয়াসনেস, বাট কনসিয়াসনেস ইজ নট দ্য এসেন্স অফ দ্য সেলফ। কনসিয়াসনেস কে আমরা কি বলতে পারবো না, না সেলফের এসেন্স বলতে পারবো না। তাহলে কনসিয়াসনেস কি? কনসিয়াসনেস অ্যাজ অ্যান অ্যাডভেন্সিয়াস অ্যাট্রিবিউটস। কেন? বিকজ দ্য সেলফ ডাজ নট পজেসেস দিস কোয়ালিটি ডিউরিং ডিপ স্লিপ অর সাউন্ড স্লিপ। অর্থাৎ আমাদের যে সুষুপ্তি অবস্থায়, ডিপ স্লিপ স্টেট বা সাউন্ড স্লিপ স্টেট, যেটা আমরা চারটি অবস্থা পাই, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয়। এই ডিপ স্লিপ স্টেট বা সুষুপ্তি অবস্থাতে তার মধ্যে চেতনা থাকে না, সেই জন্য তাকে এসেন্স বলা যাবে না। এখন এই আত্মা তোমার, আচ্ছা, শুধুই কি সুষুপ্তি অবস্থায় চেতনা থাকে না? আর কোন অবস্থায় আত্মার মধ্যে চেতনা না থাকতে পারে? এনিওয়ান? হ্যাঁ, আত্মার মধ্যে চেতনা নেই, থাকে না, বললো যে আত্মার মধ্যে চেতনা থাকে না। একটা অপশন থাকবে সুষুপ্তি, আর একটা অপশন কি দিতে পারে যদি ন্যায় বৈশেষিক থেকে প্রশ্ন হয়? এনিওয়ান, মাথা খাটাও। লিবারেশন। লিবারেশন, ভেরি গুড। হ্যাঁ, গুড। মুক্ত অবস্থাতেও ন্যায় বৈশেষিকের মধ্যে কি, যে আত্মায় চেতনা থাকে না, জ্ঞান থাকে না, ধ্বংসাভাব, তাই তো? সুখ, দুঃখ, জ্ঞান, এদের ধ্বংসাভাব দেখা যায়। তাহলে প্রশ্ন হতে পারে, বোথ আনসার করবা, সুষুপ্তি কালে এবং মুক্তির অবস্থায় আত্মাতে জ্ঞান থাকে না। ওকে, সেই আত্মা দুই প্রকার, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। তো আমরা এতক্ষণ যার কথা বললাম, যার অনিত্যতার কথা বললাম, যে জ্ঞানগুলো অনিত্য বা কিছু, সেগুলো সবগুলো জীবাত্মা। পরমাত্মা নিত্য, জ্ঞান হচ্ছে কিন্তু নিত্য, মানে তার সাথে জ্ঞান থাকবে। হ্যাঁ, এবং জীবাত্মার আমরা 14টা গুণ পাই। কি কি গুণ? সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, সুখ, দুঃখ, জ্ঞান, ধর্ম, অধর্ম এবং সংস্কার। এই 14টা হচ্ছে জীবাত্মার গুণ। এর মধ্যে তোমার দেখতে পাবো যে সংখ্যা, পরিমাণ,
পৃথকত্ব, সংযোগ, বিভাগ, জ্ঞান, ইচ্ছা, প্রযত্ন, এই 8টি পরমাত্মারও বা ঈশ্বরেরও গুণ। ইচ্ছা, দেশ, প্রযত্ন, সুখ দুঃখ, জ্ঞান, ধর্ম অধর্ম, ভাবনা, এগুলো বা যে ভাবনা নামক যে সংস্কারটা, এগুলো হচ্ছে তোমার জীবাত্মার বিশেষ গুণ। তাহলে জীবাত্মার বিশেষ গুণ হচ্ছে ইচ্ছা, দেশ, প্রযত্ন, সুখ দুঃখ, জ্ঞান, ধর্ম অধর্ম এবং ভাবনা নামক সংস্কার। এখানে গুণের ব্যাপারগুলো যখন আমরা গুণ নিয়ে আলোচনা করবো তখন আরো ডিটেলস এগুলো বলবো, চাপ নেই, এখানে জাস্ট ওভারভিউ বললাম। এখন এই জীবাত্মা আমরা জানি ন্যায় মতে বা ন্যায় বৈশিষ্ট্য মতে জীবাত্মা তোমার বহু, আর আত্মা বহুত্ব স্বীকার করে। শুধু এই না, ন্যায় বৈশিষ্ট্যিক না, আমরা তোমার সাংখ্যতেও দেখেছি আত্মার বহুত্ব স্বীকার করেছে, অর্থাৎ পুরুষকে বহু হিসেবে স্বীকার করেছে। আমরা মীমাংসা দর্শনেও দেখেছি আত্মাকে বহু রূপে স্বীকার করেছে। আমরা জৈন দর্শনেও দেখেছি আত্মাকে বহু হিসেবে স্বীকার করেছে, তাই না? আত্মা বহু তাদের মতে। বেদান্ত বা অদ্বৈত বেদান্ত বিশেষ করে আমরা বলবো, সে অদ্বৈত বেদান্ত কিন্তু আত্মা এক, কারণ তারা ব্রহ্মকে এবং আত্মাকে অভিন্ন রূপে দেখেছে। ওকে, এরপর আত্মার পর তোমার দেখবো আমরা তোমার মন, যেটা খুব গুরুত্বপূর্ণ। মন বা মাইন্ড, এটা হচ্ছে তাদের 9 নম্বর দ্রব্য, মাইন্ড। সো মন হচ্ছে একটা সাবস্টেন্স, যাকে তারা অন্তরিন্দ্রিয় বলছেন, এবং এই মন হচ্ছে তোমার 8টি গুণের অধিকরণ। মনের মধ্যে কয়টি গুণ থাকে? 8টি গুণ থাকে। কি কি গুণ সেগুলো? সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, বেগ নামক সংস্কার, এই হচ্ছে 8টি গুণ। এই 8টি গুণের অধিকরণ হচ্ছে মন। এবং এই মন কেমন? এই মন হচ্ছে অ্যাটমিক। আমরা এর আগেও বলেছিলাম যে সাংখ্য পড়াতে গিয়ে যে ন্যায় মতে বা ন্যায় বৈশেষিক মতে মন হচ্ছে অ্যাটমিক, কিন্তু সাংখ্যরা অ্যাটমিক বলছেন না, তারা এই অ্যাটমিক স্বীকার করছেন না। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ন্যায়রা বলবে যে মন অ্যাটমিক হওয়ার ফলে সে একই সময়ে একাধিক বিষয়ের জ্ঞান অর্জন করতে পারে না, একটা সময় একটা বিষয়ে জ্ঞান অর্জন করবে। কিন্তু সাংখ্যরা এটা মানছেন না, তাই না? কারণ তারা অ্যাটমিক বলবেন না। সো এটা অ্যাটমিক হলেও তোমার অন্যান্য যে বাকি 4টে অ্যাটমিক দ্রব্য আছে তাদের মতো না, ঠিক আছে? কারণ এদের মধ্যে কোনো কম্পাউন্ড অবজেক্ট নেই। ইট ডাজ নট গিভ রাইজ টু কম্পাউন্ড অবজেক্ট। এবং এই মন বহু, এবং প্রত্যেকটা ইটারনাল এবং ইনপারসেপ্টিবল। প্রত্যেকটা আত্মার একটি করে মন রয়েছে, প্রত্যেকটা আত্মার কি রয়েছে? একটি করে মন রয়েছে। এবং এটা হচ্ছে এমন একটা অর্গান যার মাধ্যম দিয়ে সেলফ অবজেক্টের সাথে কানেক্ট হয়। It is the organ through which the self comes into contact with the objects. মানে আত্মা যে বিষয়ের জ্ঞান অর্জন করবে, সেই বিষয়ের জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই তাকে মনের সঙ্গে সংযোগ হতে হয়, মনের সঙ্গে যুক্ত হতে হয়, তাই না? সেজন্য আত্ম মন সংযোগকে জেনারেল কজ বলা হয়, জেনারেল কজ অফ নলেজ বলা হয়। এটাও তোমাদের ইউজিসি নেটে প্রশ্ন পড়ে, ইউজিসি নেটে প্রশ্ন পড়ে। তাহলে আমি বললাম যে এই যে মন, সেটা হচ্ছে জেনারেল কজ, যার মাধ্যম দিয়ে কি হবে না আমাদের জ্ঞান হবে। একে বাদ দিয়ে কখনোই জ্ঞান হতে পারে না। উই ডু নট পারসিভ কালার, টাচ, টেস্ট, স্মেল, সাউন্ড, even though all the external sense may be in contact with their object. অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় তোমার বিষয়ের সাথে যুক্ত হচ্ছে, তখনও তোমার জ্ঞান হবে না, ঠিক আছে? পারসিভ করতে পারবে যতক্ষণ এখানে মন যুক্ত হচ্ছে। এখানে মন অবশ্যই লাগবে, ঠিক আছে? পারসেপশন রিকোয়ার্স অ্যাটেনশন। পারসেপশনের জন্য কি লাগবে? অ্যাটেনশন লাগবে। আর অ্যাটেনশন কোথা থেকে আসবে? অ্যাটেনশন আসবে তোমার মাইন্ড থেকে। তাহলে মন ছাড়া আমাদের প্রত্যক্ষ হতে পারে না। আমাদের মন অতীব গুরুত্বপূর্ণ, এবং মন হচ্ছে একটি দ্রব্য যেটি অ্যাটমিক, যেটি পার্টলেস, যেটি অতীন্দ্রিয়, অর্থাৎ যার প্রত্যক্ষ হয় না, হ্যাঁ, যাকে অনুমানের দ্বারা জানা যায়, যাকে অনুমানের মাধ্যম দিয়ে
আমরা পাই। এইরূপ একটি দ্রব্য হচ্ছে মন, এবং মন অনুপরিমাণ হওয়ার ফলে একই সঙ্গে দুটি ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত হতে পারে না, সেই জন্য যুগপৎ জ্ঞান উৎপন্ন হয় না। ঠিক আছে, যুগপৎ জ্ঞান উৎপন্ন হয় না। তো এই যে ব্যাপারটা আমি বললাম যে একই সময়ে দুটি বিষয়ের জ্ঞানের উৎপত্তি না হওয়া, এইটার মাধ্যম দিয়ে মনের অস্তিত্ব প্রমাণ হয়। ঠিক আছে, এটার মাধ্যম দিয়েই মনের অস্তিত্ব প্রমাণ করছে ন্যায় সূত্রে, যে যুগপৎ জ্ঞান অনুৎপত্তি মনসলিঙ্গম, অর্থাৎ একই সময়ে দুটি বিষয়ের জ্ঞানের উৎপত্তি না হওয়ায় মনের অস্তিত্ব অনুমিত হয়। এক টাইমে আমরা দুটো বিষয়ের জ্ঞান অর্জন করতে পারছি না। ঠিক আছে, দুটো বিষয়ের সঙ্গে মন যুক্ত হতে পারছে না। তো এই ফলে আমরা মনের অস্তিত্বকে প্রমাণ করতে পারছি। তাহলে মনের অস্তিত্ব প্রমাণ হয় তোমার অনুমানের দ্বারা। কেমন? এবং প্রত্যেক আত্মার আলাদা আলাদা মন রয়েছে, অর্থাৎ মন অসংখ্য, আত্মা অসংখ্য, মনও অসংখ্য। মন হচ্ছে স্পর্শরহিত ক্রিয়াবান দ্রব্য, অর্থাৎ মনকে স্পর্শ করা যায় না, কিন্তু সে ক্রিয়াবান। বাকি তোমার ক্ষিতি, অপ, তেজ, মরুত, এগুলো ক্রিয়াবান, কিন্তু এতে স্পর্শ করা যায়, কিন্তু স্পর্শরহিত মন হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে স্পর্শরহিত ক্রিয়াবান দ্রব্যত্বই মনের লক্ষণ। হ্যাঁ, সো এগুলো অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। এখানে কিছু এক্সট্রা ফ্যাক্ট রয়েছে, যেমন ধরো ন্যায় বৈশেষিক মধ্যে মন অনুপরিমাণ, কিন্তু ভাট্ট এবং পাতঞ্জল দর্শনে মন হচ্ছে বিভু পরিমাণ। এবং আমি বললাম বৈশেষিকরা মনের অনুপরিমাণ স্বীকার করে না, এবং তারা এটাও বলে যে এরা বললো, ন্যায় বৈশেষিকরা বললো যে একটা নির্দিষ্ট ক্ষণে মনের সঙ্গে একটা মাত্র ইন্দ্রিয়ের সংযোগ সম্ভব, একটা ইন্দ্রিয়ের সঙ্গে একটা ক্ষণেই তার সংযোগ সম্ভব হবে। এই জিনিসটা তোমার সাংখ্যরা মানবে না। ঠিক আছে, তো এই হচ্ছে মন বা আমাদের দ্রব্য তত্ত্ব সম্পর্কে আলোচনা। আজকের আলোচনা এটুকুই। আমরা আগামী দিন ক্লাস শুরু করব গুণ থেকে। ওকে, সকলকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য, হ্যাঁ, এত কষ্ট করে শোনার জন্য।